সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটা প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনাহারিতে ক্লাস। কাছে এবং দূরে যে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আর হ্যাঁ, বরাবর মতো প্রেজেন্টেশন রয়েছি আমি মুশাহিদ। আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব এটি শুধু একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রযোজ্য না। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন চাকরির, তাদের জন্য এই ক্লাসটি অনেক গুরুত্ব বয়ে নিয়ে আসবে বলে আমি মনে করি। তো আমি আলোচনা করতে যাচ্ছি শওকত আলীর কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পটি। আমার বিশ্বাস এই গল্পটির নানা কৌণিক বিশ্লেষণ আমার আজকের ক্লাসে আপনি পাবেন, যেটা আপনি ইউটিউব গেটে বা কিংবা অন্য জায়গাতে আপনি এটা পাবেন না। ধরে ধরে ইভেন যে আপনার যে টেক্সট যেটা রয়েছে সেখানে আপনার 18টি শব্দার্থ রয়েছে। 18টি শব্দার্থ নয়, আমি পুরো 50টি শব্দার্থ এখান থেকে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, যেগুলো অনেকটা ট্যাবু হিসেবে রয়েছে, ওই শব্দগুলো আমি ধরে ধরে বিশ্লেষণ করার চেষ্টা করব এখানে। তো পুরো গল্পটিতে কপিল দাস নামক ব্যক্তিটি একটি প্রতীকী হিসেবে এখানে উপস্থাপিত হয়েছে। আমি ধরে ধরে পুরো গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আশা করছি খাতা কলম সাথে নিয়ে সাথে থাকবেন যতক্ষণ আমাদের ক্লাসটি শেষ হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ক্লাসটিতে একই সাথে আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব এবং একই সাথে আমরা পুরো গল্পটি নিয়ে আমরা ধরে ধরে বিশ্লেষণ করার চেষ্টা করব। পুরো গল্পটিতে যে তথ্যপত্রগুলো আছে, গুরুত্বপূর্ণ তথ্যপত্রগুলো যেগুলো পরীক্ষা উপযোগী কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষা উপযোগী, সেই তথ্যপত্রগুলো আমি ক্রমানুসারে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তো আশা করছি সাথে খাতা এবং কলম সাথে নিয়ে আপনারা বসে যাবেন এবং আমি যে তথ্যপত্রগুলো দেবো সেগুলো আপনারা নোট আকারে আপনাদের নোট খাতায় তুলবেন। তো সমস্ত করছি না, চলে যাচ্ছে আমাদের মূল ক্লাসে। বলছিলাম কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটি হচ্ছে আমাদের গল্পের শিরোনাম। একটু খেয়াল করে দেখুন, আমরা একটু উদ্ধৃতি চিহ্ন আমরা যদি দেই, আমাদের টপিকটার নাম কি? কপিল দাস মুর্মুর শেষ কাজ। আমরা একটু ধরে ধরে বিশ্লেষণ করব, কারণ আপনি যখনই পত্রিকা খুলেন, আপনি দেখেন আমরা কিন্তু পত্রিকার সবগুলো কিন্তু আমরা পড়ি না, কখনো কখনো শিরোনাম দেখি কিন্তু পুরো ঘটনাটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করে থাকি। ঠিক সেম ভাবে আপনি যখন কোনো গল্পের শিরোনাম আপনি যখন বিশ্লেষণ করবেন, বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে প্রায় 50% আপনার মোটামুটি গল্প সম্পর্কে আপনার ধারণা চলে আসছে। কপিল দাস একটা ব্যক্তির নাম। মুর্মুর, মুর্মুর মানে কি? এখানে 3টে স্টেপ আছে, আপনি দেখুন। প্রথম হলো একটা নাম, তারপরে একটা গোত্র, এবং এই ব্যক্তিটার কি করতে যাচ্ছেন সেটার একটা অংশ এখানে আছে। তাহলে কয়টা অংশ? 3টা অংশ এখানে আছে। কপিল দাস ব্যক্তি কোন ব্যক্তি? মুর্মুর গোত্রের একজন ব্যক্তি। ধরুন যারা ইসলাম ধর্মাবলম্বী আছে, আমরা অনেকে নামের শেষে আমরা লাগাই কিন্তু তালুকদার, চকিদার, দফাদার, চৌধুরী, হ্যাঁ, বিভিন্ন ধরনের আমরা কিন্তু বংশীয় পদবি কিন্তু আমরা লাগাই, মিয়া মুন্সি থেকে শুরু করে। ঠিক সেম ভাবে আমরা যে গল্পটি পড়তে যাচ্ছি, এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো কপিল দাস নামক একজন সাঁওতাল। কি বলছি আমরা? সাঁওতাল বলেছি। একটু খেয়াল করবেন, আমি একটু নোট করে দিচ্ছি। সাঁওতাল। এই সাঁওতাল ব্যক্তিটির যে গোত্র রয়েছে, আমরা যেরকম বংশ, আমরা নামের শেষে আমরা বংশ লাগাই, হ্যাঁ, ঠিক সেম ভাবে তার গোত্র বা বংশের নাম হলো মুর্মুর। মুর্মুরটা হচ্ছে সাঁওতালি শব্দ, এর বাংলাটা হচ্ছে নীলগাভী। কি বলেছি আমি? নীলগাভী। একটু খেয়াল করবে, নীলগাভী। আর পরের অংশটা কি? অর্থাৎ কপিল দাস মুর্মু পুরোটাই একজন ব্যক্তির নাম এবং সে কি করেছে তার একটা শেষ কাজ। কি কাজ? মানে পুরো শব্দটার মধ্যে কিন্তু 3টি, আমরা যেরকম নামের মধ্যে 3টি অংশ আছে এবং এই শেষ কাজ এটার মধ্যে কিন্তু 3টি কৌতূহল উদ্রেক করে। প্রথমত উদ্রেক করে এর শিল্প সত্তাটা কি, আসলে শৈল্পিক কাজ মানে কি কাজ সে করেছে, প্রথমত আমাদের প্রশ্নটা সেটা জানান দেয়। দ্বিতীয় স্টেপে রয়েছে কপিল দাস মুর্মু, সে কিন্তু একজন ব্যক্তি হলেও এই গল্পে সে পুরো সাঁওতালদের প্রতিনিধিত্ব করেছে। সুতরাং সাঁওতালদের প্রতিনিধিত্বকারী ব্যক্তির আসলে শেষ কাজটা কি,
তাহলে দেখুন আমরা কিন্তু 2টি স্টেপ আমরা এখানে পেয়ে গেলাম। 3 নম্বর স্টেপ হলো যে এই গল্পে আসলে কি সে আত্মসমর্পণ করেছে, নাকি কোনো কিছু করার জন্য সে চূড়ান্ত মানে গন্তব্যের দিকে ধাবিত হয়েছে। তার মানে আমরা এখানে কি 3টে স্টেপ আমরা এখানে পেলাম কার, কপিল দাস বর্মন। তাহলে নামকরণের দিক থেকে কিন্তু এটা কিন্তু কৌতূহল উদ্রেক করে। তাহলে ওই যে আমরা বললাম নীলগাভী কি, নীলগাভী আসলে সাঁওতালরা মনে করে যে কোনো এক সময় অনেক সাঁওতাল যে কৃষক যারা রয়েছে তারা একটা সময় দিনের বেলা খুব শ্রান্ত হয়ে তারা একটা গাছের তলে ঘুমাচ্ছিল। তো এই সময় তাদের একজন সর্দার ছিল। হ্যাঁ, সেই সর্দার এমনই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে সে ঘুমিয়ে পড়েছিলেন। ওই এলাকাতে একটা নীলগাভী ছিল যাকে বলা হতো মুর্মু। এই নীলগাভীটি ছিল খুবই দুরন্ত এবং মানে খুবই ভয়ার্ত। তো মানে অনেকে তখন মানে তন্দ্রাচ্ছন্ন ভাব, মানে ঘুমায়নি বাট ঘুমিয়ে যাবে এরকম, কিন্তু একজন ঘুমিয়ে গেছে, সে হলো সর্দার। নীলগাভী যখন আসছিল তখন সবাই পালিয়ে গেল, সর্দার ঘুমিয়ে আচ্ছন্ন ছিল। তখন নীলগাভী তার ধারালো পায়ে খুঁট দিয়ে তখন সেই সর্দারকে হত্যা করে ফেলে। এর পরবর্তীতে ওই যে গ্রামের যারা ছিল ওইখানে সাঁওতাল সবাই মিলে সেই নীলগাভীটিকে হত্যা করে। তো এই যে সর্দারকে মারলো, যে নীলগাভীটি মারলো, অর্থাৎ যে মুর্মুটি মারলো, তার নাম অনুসারে পরবর্তীতে গোত্রের নাম হয়ে গেল কি, মুর্মু, বা বংশের নাম হয়ে গেল মুর্মু বংশ। তো আপনারা জানেন যে সাঁওতালরা হলো বাংলাদেশের উপজাতি। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 50-এর কাছাকাছি মানে উপজাতি। আসলে আমরা উপজাতি বলবো না, সরকার যেহেতু তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে অভিহিত করেছেন, আমরা সেই কথাটাই বলবো। তো বাংলাদেশে প্রায় 50-এর মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। এর মধ্যে একটি অন্যতম প্রধান নৃগোষ্ঠী হলো সাঁওতাল। তা আপনারা জানেন যে বাংলাদেশে মানে সাঁওতাল ছাড়াও অন্যান্য নৃগোষ্ঠী রয়েছে, যেমন খাসি বা খাসিয়া আমরা যেটাকে বলে থাকি। যদিও আমরা আঞ্চলিকভাবে খাসিয়া বলি, কিন্তু সরকারিভাবে তাদের নাম হলো খাসি। খাসিদের মধ্যে যেরকম গোত্র রয়েছে, উপগোত্র রয়েছে, ঠিক সেইম ভাবে সাঁওতালদের মধ্যে রয়েছে। হ্যাঁ, তো এই সাঁওতালদের মধ্যে মোট 7টি প্রধান গোত্র রয়েছে। যে 7টি প্রধান গোত্র থেকে পরবর্তীতে আরো 5টি গোত্রের উদ্ভব হয়। সর্বমোট সাঁওতালদের মধ্যে 12টি গোত্র রয়েছে। কয়টি গোত্রের কথা বলেছি? 12টি গোত্রের কথা বলেছি। কিন্তু এই 12টি গোত্র শুরু হয়েছিল 7টি গোত্র দিয়ে। এই যে মুর্মু আমরা বলেছি, মুর্মুর মতো আরো 6টি প্রধান কি রয়েছে, গোত্র রয়েছে। আমরা যে গল্পটি পড়তে যাচ্ছি কপিল দাস মুর্মুর শেষ কাজ, এই গল্পটি যিনি লিখেছেন আগেই বলেছে তার নাম হলো শওকত আলী, এবং এই গল্পটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই গ্রন্থটির নাম হলো লেলিহান সাদ। এই গল্পটি প্রকাশিত হয়েছিল 1977 সালে। কততে? 1977। একটু নোট করে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে? তো প্রথমত এই গল্পটি যে প্রকাশনী থেকে বের হয়েছিল সেই প্রকাশনীর নাম হলো মুক্তধারা। আপনাদের এটা খুব গুরুত্বপূর্ণ না, পরীক্ষা নাও আসতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো লেলিহান সাদ, যেটি প্রকাশিত হয়েছিল 1977 সালে। এই গল্প গ্রন্থে, মূলত এটি একটি গল্প গ্রন্থ। কি বলেছি? গল্প গ্রন্থ। গল্প গ্রন্থ মানে কি? গল্পের বই। এই গল্পের বইতে সর্বমোট 10টি গল্প ছিল। কয়টি? 10টি গল্প। এই 10টি গল্পের প্রধান গল্পটির নাম হলো কপিল দাস মুর্মুর শেষ কাজ। খুবই গুরুত্বপূর্ণ। এই গল্পের মধ্যে সাঁওতালদের জীবনের এই যে অস্তিত্ববাদিতা, অস্তিত্বকামিতা, মানে সাঁওতালদের জীবনের চড়াই উতরা, আমরা যেটাকে ক্লাইম্যাক্স বলে থাকি, তাদের জীবন জীবিকা, যাপিত জীবন, তাদের সুখ দুঃখের গল্প, একটা গল্পের মধ্য দিয়ে ঠিক কপিল দাস মুর্মুর জীবনের মধ্য দিয়ে পুরোটা উপস্থাপন করার চেষ্টা করেছেন শওকত আলী। আমরা এই গল্পটি পড়তে গেলে বিভিন্ন চরিত্রের সাথে কিন্তু আমরা পরিচিত হব। তো এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে আছে পিলচু হারাম, এখানে আরেকটি নাম আছে। নামগুলো আপনাদের কাছে একটু কঠিন মনে হবে, যেহেতু তারা আসলে আমাদের সম্প্রদায়ভুক্ত না, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সুতরাং তাদের নামগুলো একটু কঠিন হবে, এটি স্বাভাবিক।
এটা বলছি পিলচু হারাম, আর একটা হচ্ছে পিলচু বধির। আপনারা ইসলাম ধর্মের যারা আছেন তারা আপনারা জানেন যে আমাদের ধর্মের ইতিহাস কিন্তু রয়েছে। যারা হিন্দু ধর্ম রয়েছেন আপনারা জানেন আপনাদের ধর্মের কিন্তু যে যে ধর্মের অনুসারী হন না কেন, খ্রিস্ট হলে খ্রিস্ট ধর্মের কিন্তু ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে। সেম ভাবে এই সাঁওতালরা মনে করে যে তাদের পূর্বপুরুষ ছিল, মানে আমাদের যেরকম আদম এবং হাওয়া আমরা চিন্তা করি, বিবি আদম এবং হাওয়া, অ্যাডাম এন্ড ইভ, ঠিক সেম ভাবে তারা মনে করে তাদের পূর্বপুরুষ হচ্ছে পিলচু হারাম এবং পিলচু বধির। এই দুইজনের সন্তান সন্ততি হলো পরবর্তীতে বর্তমান সাঁওতালরা। তাহলে এদের মধ্য দিয়ে পিলচু হারাম এবং পিলচু বধির মধ্য দিয়ে বর্তমান সাঁওতালদের এই যে বংশ পরম্পরা আমরা যেটা আলোচনা করতেছি, তারা কিন্তু বংশ বিস্তার করেছে। তো যাই হোক, তো পরবর্তীতে এই যে আমরা দেখি কপিল দাস মুর্মু, এই যে আমরা যেটা কিন্তু আপনাদের কিন্তু বলেছিলাম মুর্মু, মনে আছে কিনা? কপিল দাস মুর্মু, তার নামের পরে কিন্তু গোত্র আছে। ডান দিকে দেখুন, আমি বলেছিলাম প্রথমে 7টি গোত্র, পরবর্তীতে আরো 5টি গোত্র। এই 7 5 সমান কয়টি হলো? 12টি হলো। এই 12টি গোত্র কিন্তু এখানে ক্রমানুসারে দেওয়া আছে। দেখুন, হাসদা, সরেন, টুডু, কিসকু, মুর্মু, মান্ডি, বাস্কে, বেসরা, হ্যাম্বরম, পাউরিয়া। বর্তমানে কিন্তু দেখবেন যে পিউরিয়া কিন্তু আমাদের একটা ইয়ে আছে, কিন্তু ওই যে ব্রান্ড শব্দ কিন্তু আছে। যাই হোক, হয়তো পাউরিয়া থেকে পিউরিয়া নিয়েছে। চড়ে, বেদিয়া। টোটাল কয়টি? টোটাল বলছি আমরা 12টি। খুবই মজার। এই হাসদা মানে কি? তারা মনে করে তাদের মানে গোত্রের প্রতীক হলো হাঁস। সরেন কি? সরেন মানে হরিণ। তারা মনে করে তাদের গোত্রের প্রধান প্রতীক হলো হরিণ। এরকম দেখবেন যে আমরা যখন গল্পটি ধরে ধরে আলোচনা করব, কিছু চরিত্র থাকবে, কিছু নাম থাকবে, নামের শেষে দেখবেন লেখা আছে কিসকু, নামের শেষে আপনি দেখবেন টুডু। তার মানে ধরে নেবেন সে হচ্ছে কিসকু গোত্রের, সে হচ্ছে টুডু গোত্রের। আমার মনে হয় বিষয়টা আপনাদের এখন ক্লিয়ার হয়ে যাবে। যখনই নাম দেখবেন তখন কিন্তু আপনার এই কনফিউশনটা আর থাকবে না। কিসকু মানে কি আপনি তখন এটা বলবেন না, তখন আপনি বুঝতে পারবেন কিসকু মানে হচ্ছে তার বংশ বা তার গোত্রের নাম। তো এরা যে চরিত্রগুলো আছে, চরিত্রগুলো কিন্তু মানে তাদের বিয়ে শাদী কিন্তু নরমালি আমাদের মতো না। মানে মানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে বা মুসলিম যারা আছে বা খ্রিস্ট সম্প্রদায় যারা আছে, নরমালি কিন্তু এদের মতো না। এরা 3 প্রক্রিয়ায় বিবাহ কার্য সম্পাদন করে। নাম্বার 1 হচ্ছে আসলি প্রক্রিয়া, নাম্বার 2 হচ্ছে রাজারাজি প্রক্রিয়া, নাম্বার 3 হচ্ছে হুরকাটার প্রক্রিয়া। আপনারা নামগুলো হয়তো অনেকে প্রথম শুনতেছেন, অনেকে হয়তো শুনে থাকবেন। আসলি মানে কি? আসলি মানে হচ্ছে ওই যে শিক্ষিত যে সমস্ত নরনারী রয়েছে, তারা তাদের মধ্যে হ্যাঁ ওই আলাপ আলোচনার মাধ্যমে আমরা যেরকম ঘটকের মাধ্যমে বিয়ে পরিচালনা করে থাকি, সেম ভাবে তাদের সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে বেস্ট অপশন হলো আসলি। ঘটকের মধ্য দিয়ে দুই পক্ষে আলাপ আলোচনার মধ্য দিয়ে এভাবে বিয়ে কার্য সম্পাদনা করে থাকে। রাজারাজি, রাজারাজিটা কি? রাজারাজি হলো তাদের একটা হাট থাকে, সাঁওতালদের একটা হাট, আমরা যেটা হাট বাজার বলে থাকি। সেই হাটে আপনারা জানেন যে ওখানে নারীরা বেচা কেনার জন্য যায় সাধারণত ওখানে, এবং পুরুষরাও সেখানে যায় নারীকে মানে পছন্দ করার জন্য। এবং তাদের মধ্যে একজন মাঝি থাকে, হ্যাঁ বন মাঝি থাকে। যে মাঝি মনে রাখবেন, আমরা যেটাকে ঘটক বলে থাকি তারা সেটাকে বন মাঝি বলে থাকে। তো এই পুরুষের সাথে কিন্তু ঘটক সেখানে যায় বা মাঝি সেখানে যায়। সেখানে গিয়ে কোনো মেয়েকে যদি পছন্দ হয়, এই হাটে গিয়ে তখন তারা দুই পক্ষের সাথে আলাপ আলোচনা করে বিয়ের কাজ সম্পাদনা করে। এই 2 প্রক্রিয়ার বাইরে আরেকটা, ওই যে আমরা যেরকম ব্যাকরণ পড়তে গিয়ে বলি না নিপাতনে সিদ্ধ, যেটা কোনোভাবে সিদ্ধ করা যায় না, হ্যাঁ, সেরকম তাদের আরেকটা বিয়ে আছে। সেই আরেকটা বিয়ে হলো হুরকাটারা। কেমন বিয়ে? এটা একটা অদ্ভুত বিয়ে। মনে করেন কোনো পুরুষের কোনো ছেলের কোনো মেয়েকে ভালো লেগেছে এবং সেটা সে হাটে আছে, কিন্তু মেয়েটা তাকে পছন্দ করছে না। তখন এই ছেলেটা যদি জোর করে তাকে সিঁদুর পরিয়ে দেয় কপালে, মনে রাখবেন, যদি তার কপালে সিঁদুর পরিয়ে দেয়, তখন এই মেয়েটার আর কখনো বিয়ে হবে না। এই যে জোর করে দিল, পরবর্তীতে এই সম্প্রদায় যে তাদের যে মোড়ল আছে, গোত্রের প্রধান, সে তখন তাকে অর্থদণ্ডে দণ্ডিত করে এবং পরবর্তীতে তার সাথে বিয়ের ব্যবস্থা করে।
এটাকে বলা হয় ডিফারেন্ট একটা বিয়ে, সেই বিয়েটার নাম হলো হুরকাটার বিয়ে। তো আরো একটা অদ্ভুত ব্যাপার হলো, আপনারা জানেন যে এই সাঁওতালরা হচ্ছে পিতৃতান্ত্রিক, কি বলেছি, পিতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক মানে তাদের পরিবারের প্রধান হচ্ছে পুরুষ, চালন করতে হচ্ছে পুরুষ। অপরদিকে আপনি দেখুন যে আপনারা যদি খাসি সম্প্রদায় দেখুন, আপনারা যদি গারো সম্প্রদায় দেখুন, তাদেরটা হচ্ছে মাতৃতান্ত্রিক। কি বলেছি, মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক মানে কি, তাদের পরিবার প্রধান হচ্ছে কি, মা বা নারী, খাসিদের বা গারোদের। তাহলে সাঁওতালদের পিতৃতান্ত্রিক হলে কিন্তু সবকিছুই আমাদের মতো না। ধরুন এই পিতৃতান্ত্রিক অর্থাৎ পুরুষ যারা আছে, সম্পত্তির ক্ষেত্রে পুরুষরা সমান অধিকার পাবে, আর নারীরা কোনো সম্পত্তি পাবে না। কি আশ্চর্য বিষয় না? তাহলে কি তাহলে আপনার কাছে মনে হচ্ছে না তাহলে পিতারা, প্রত্যেক সাঁওতাল পিতারা নারীকে ঠকাচ্ছে? অনেকটা মনে হবে আপনার কাছে এরকম। তবে তাদের রেওয়াজ অনুসারে, বিশেষ করে তাদের গোত্রের রেওয়াজ অনুযায়ী, প্রতিটা পিতা তার যে কন্যারা আছে তাদের কন্যাদের আর কিছু না দিলেও তারা একটা করে গাভী উপহার দেন। আর কোনো পরিবারে যদি ধরুন কোনো ছেলে নাই, ছেলে যদি না থাকে, তখন সেই সম্পত্তির মালিক হয় সহোদর যারা আছে, সহোদর ভাই যারা আছে, তখন সেই ভাইরা সেই সম্পত্তির মালিক হয়। তাহলে এক কথা আপনি ধরে নেবেন, বিশেষ করে সাঁওতাল যে বংশ পরম্পরা রয়েছে, পিতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা রয়েছে, সেখানে আসলে যতটা আসলে পুরুষরা সম্পত্তিতে অধিকার ভোগ করে, নারীরা একদমই তা পারে না। আপনারা এখানে বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছেন। প্রথমত মনে হতে পারে কি কঠিন কঠিন শব্দ, এই যে আপনার মোহন, কিস্কু, টরি, জয়হরি, সরিমতি। আবার অনেকে যারা প্রথম দিকে ক্লাসটি মানে শুরু দিকে মনোযোগ দিয়েছিলেন, আপনাদের কিন্তু আমি বলেছিলাম যে তাদের কিছু বংশীয় কিন্তু কিছু পদবী এসেছে, যেমন কিস্কু। আপনারা মনে আছে কিনা আপনাদের? যদিও পুরো গল্পটিতে সবার পদবী এখানে উল্লেখ করা হয়নি, তো তারপরে আপনারা বুঝে নেবেন যে এটা হলো তাদের গোত্রের নাম কিস্কু। কার গোত্র? মোহনের গোত্রের নাম হলো কিস্কু। ঠিক এইভাবে দেখুন আপনারা বেশ কিছু চরিত্র এখানে আছে। দিবদাস, তার ছেলে হলো কপিল দাস। একটু পড়লে আপনারা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারবেন, বুঝতে পারবেন যে কপিল দাসের পিতা বা পূর্বপুরুষকে। দিবদাস, ঠিক আছে। বিনোদ মিস্ত্রি উল্লেখিত একটা চরিত্র। বিন্দা মাঝি, আপনাদের আগেই বলেছি মাঝি কিন্তু তারা ঘটকের, অনেকটা ঘটকের মতো কাজ করে বা মুরব্বীর মতো কাজ করে। দুই পক্ষের মানে আমরা যেটাকে বলে থাকি ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ, দুই পক্ষের মাঝে সম্পর্ক যিনি সৃষ্টি করেন তিনি হলেন মাঝি, তাকে মাঝি বলা হয়ে থাকে। যাক, বিন্দা মাঝি, তার স্ত্রীর নাম হচ্ছে সোনামুখী, আরেকজনের নাম হলো নগেন হেরু, তার বোনের নাম হলো সিলভি। এই যে এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, এই সিলভি এবং সোনামুখী এরা কিন্তু প্রায় সময় এই গল্পটিতে, কপিল দাস মুর্মুর শেষ কাজে এই গল্পটিতে প্রায় সময় দেখবেন যে তারা কিন্তু নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করছে। কোন দুটি চরিত্র? সোনামুখী এবং সিলভি। সিলভি সে হলো নগেন হেরুর বোন। তো আপনাদের কিন্তু যদি ছোট প্রশ্ন কিংবা আসে এইভাবে যে কোন দুটি চরিত্র হচ্ছে ঝগড়টে চরিত্র, বা কারা নিজেদের মধ্যে সবসময় ঝগড়া লিপ্ত থাকতো, তখন এই দুটো চরিত্রকে আপনারা আইডেন্টিফাই করে দেবেন, সোনামুখী এবং সিলভি। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মানুয়েল পাদ্রি। একটু ফুটনোট করে রাখবেন, স্টার মার্ক দিয়ে রাখলাম আমরা, এটা কিন্তু আপনার পরীক্ষাতেও কিন্তু আসতে পারে। বা কপিল দাস মুর্মুর নিচের কোনটি কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পের চরিত্র? মানুয়েল পাদ্রি, এটাতে কিন্তু আপনারা দিতে পারে, কপিল দাসও কিন্তু আপনারা দিতে পারে। হ্যাঁ, সে কি? সে হচ্ছে একজন খ্রিস্টান পাদ্রি, যাকে খুব ছোটবেলায় এই আমাদের কপিল দাস তাকে কি করেছিল, পানিতে ফেলে দিয়েছিল, ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছিল। এটা একটা প্রতিবাদ স্বরূপই আর কি। সুখদেব এবং তার ছেলের নাম হলো চতুর্মাঝি। এই সবগুলোই কিন্তু চরিত্র উঠে এসেছে। এই যে আমাদের কপিল দাস মানে হচ্ছে সে তার স্মৃতিতে সবগুলো চরিত্র প্রায় উঠে এসেছে। এরকম সুখদেব আসছে, তার ছেলে চতুর্মাঝি সেটা আসছে। গোপীনাথকে এখানে দেখানো হয়েছে গুণিন হিসেবে। একটু মনে রাখবেন, গুণিন কি? গুণিন মানে হচ্ছে যে
ওই ত্রিকালদর্শীর মতন একটা ব্যাপার, মানে যে ভবিষ্যৎ দ্রষ্টা, ভবিষ্যৎকে বলতে পারে, হ্যাঁ, সেরকম আর কি। চরিত্রের নাম হচ্ছে গোপীনাথ। ওকে, তারপর দেখি মোহন কিস্কু। এইখানে আমি কিন্তু স্টার মার্ক দিয়ে রেখেছি, আপনারা প্রয়োজনে 3টা স্টার মার্ক দেবেন। কেন 3টা স্টার মার্ক দেবেন? কারণ হলো কপিল দাসের পরে এই গল্পটিকে যিনি সবচাইতে বেশি প্রাণ দান করেছেন, হ্যাঁ, মানে বেগবান করেছেন, তার নাম হলো মোহন কিস্কু। আমরা এই মোহন কিস্কুর মধ্যে একই সাথে আমরা দেখি প্রতিবাদী একটি সত্তা আছে, একই সাথে আমরা দেখি তার মধ্যে দেশপ্রেম আছে, একই সাথে আমরা দেখি সজাত্য প্রীতি আছে, হ্যাঁ, তার মধ্যে মানবিকতা আছে, এই মোহন কিস্কু। এবং তার স্ত্রীর নাম হচ্ছে টরি। ঠিক কপিল দাসের স্মৃতিতে আরো একটি চরিত্র এসেছে জয় হরি, এবং আরেকটি চরিত্র এসেছে সলিমউদ্দিন। সলিমউদ্দিনকে নানা কথাও সে বলেছে, নানা সংলাপও সে নিয়ে এসেছে। এর মধ্যে আরেকজন নাম হচ্ছে দীনেশ কিস্কু। এই যে সলিমউদ্দিন, দীনেশ কিস্কু, এই যে মহিন্দর, হ্যাঁ, মহিন্দর এখানে নোট করে দিলাম, আপনার একটা স্টার মার্ক করে দিলাম। তার স্ত্রীর নাম হচ্ছে বিন্নি। এই মহিন্দর, এই দীনেশ, সলিমউদ্দিন, মোহন কিস্কু এরা কিন্তু পরবর্তীতে একটা গ্রুপ মিটিং করেছিল। কেন গ্রুপ মিটিং করেছিল? যখন এই কপিল দাস কোনোভাবেই এই মহাজন শ্রেণী যে আছে, যে মহাজন আছে, যে মহাজনের জমিতে তারা কাজ করে, এই মহাজনের বিরুদ্ধে যখন তাদের জায়গাটা উচ্ছেদ করার জন্য ট্রাক্টর পাঠাচ্ছিল বা কোনোভাবে ম্যাপিং করতেছিল যে তাদের জায়গাটি উচ্ছেদ করা হবে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, তখন কিন্তু কপিল দাস কিছুই বলতে পারছিল না। কিন্তু কপিল দাস ছিলেন মুরল। কি বলেছি? কপিল দাস ছিলেন মুরল। তারা বলা হয় মোরল তাদের ভাষায়, সাঁওতালি ভাষায়। তো তখন যখন কিছু সে বলতে পারছিল না, কোনো প্রতিবাদ করতে পারছিল না, তখন এরা এই মোহন কিস্কু, এই সলিমউদ্দিন, দীনেশ, মহিন্দর এরা তখন কি করেছিল, একত্রে তখন এই সাঁওতালদের মধ্যে একটা রেনেসাঁ তৈরির চেষ্টা করেছিল। হ্যাঁ, তো তাদের মধ্যে আমরা যেটাকে গ্রুপিং বলে থাকি, তাদের মধ্যে এক ধরনের ঐক্য বা ইউনিটি তৈরি করার চেষ্টা করেছিল। তো কার এগেনিস্টে? কপিল দাসের এগেনিস্টে। যেটা কপিল দাসের করার কথা ছিল মোরল হয়ে, সেটা তারা পারেনি, করেছে তারা। তো তাদের মধ্যে আরেকজন ছিল যে কপিল দাসের এগেনিস্টে মোরলের দায়িত্ব পালন করতো, সে হলো শিবনাথ। আমরা এখানে দেখি সুখদাস। সুখদাস হচ্ছে এই যে আমরা দেখি কপিল দাসের নাতি হচ্ছে কি সুখদাস। এবং আরেকটা চরিত্র আমরা, সেটা হচ্ছে ভায়ামাল। তাহলে আপনারা দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 আমরা কতটি চরিত্র পেলাম? আমরা 21টি চরিত্র পেলাম। তাহলে কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পটিতে সর্বমোট চরিত্র সংখ্যা রয়েছে কয়টি? 21টি চরিত্র রয়েছে। এবং এই গল্পটি যে অঞ্চলকে কেন্দ্র করে রচিত হয়েছে, সেই অঞ্চলের নাম হচ্ছে প্রাণনগর। খুবই গুরুত্বপূর্ণ, আপনার পরীক্ষায় আসতে পারে। 3টে স্টার মার্ক দেখেন, প্রাণনগর। হ্যাঁ, এই প্রাণনগর এলাকাকে কেন্দ্র করে এই পুরো গল্পটি নির্মিত হয়েছে। এবং এই পুরো গল্পটির কেন্দ্রীয় চরিত্র, যেটাকে আমরা নায়ক বলে থাকি আমাদের ভাষায়, গল্প ভাষা বা প্রধান চরিত্র যেটা আমরা বলে থাকি সাহিত্যের ভাষায়, তো সেই প্রধান চরিত্র হলো কি কপিল দাস। আমরা গল্পটিতে বেশ কয়েকটি দিক আমরা এখানে দেখতে পাই। প্রথমত, এই গল্পটির প্রাণ হলো একটি বাক্য। কোন বাক্য? হা মরল, তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। এই একটি বাক্য পুরো গল্পটিকে রিপ্রেজেন্ট করে। আপনাদের হয়তো মনে আছে, আমরা যখন অপরিচিতা গল্পটি যখন আমরা পড়ি, একটু মনে রাখুন এই গল্পটির সাথে অনেকটা মিল আছে। কি বলেছি? অপরিচিতা গল্পের কথা বলেছি। এই অপরিচিতা গল্পে যখন অনুপম যখন তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল, যে ট্রেনে আছিল, তখন কিন্তু একটি মেয়ে তাদের কামরায় নেওয়ার জন্য, অর্থাৎ সেই অপরিচিতা যাকে আমরা বলে থাকি, সেই মেয়েটি তখন তাকে নেওয়ার জন্য একটি বাক্য বলেছিল, যেটা তার কাছে ধোঁয়াশার মতো মনে হয়েছিল। জায়গা আছে, জায়গা আছে। ঠিক একটা রোমান্টিক বাক্য যেটাকে আমরা বলে থাকি। এই গল্পটি অপরিচিত গল্পের যেরকম অনেকটা টার্নিং পয়েন্ট, ঠিক সেম ভাবে আমাদের এই বাক্যটিও, এই গল্পটির
টার্নিং পয়েন্ট। হা মোরল, তুই বুড়া মানুষ, তুই কিছু করিবে পারিস না। এটার মধ্যে এক ধরনের রেজারেকশন আছে, পুনরুত্থান যেটাকে আমরা বলে থাকি, এক ধরনের গণজাগরণ আছে, এক ধরনের প্রতিবাদী সত্তা আছে, আবার একই সাথে না পারার যে একটা দহন, সেই জিনিসটা কিন্তু এই বাক্যটির মধ্যে রয়েছে। তো পুরো গল্পে দেখবো আমরা 4টি স্টেপ রয়েছে। কি কি স্টেপ রয়েছে? প্রথমটি হলো ভূমির প্রতি ভালোবাসার সংকট। পুরো গল্পটির মধ্যে আপনারা জানেন যে চরিত্র যেটা আছে সেটার নাম হলো কপিল দাস। সে সাঁওতাল এবং সে সাঁওতাল হলো মুর্মু, তার গোত্রের নাম হচ্ছে মুর্মু। সেই মুর্মু গোত্রের সাঁওতাল, গল্পটির শুরুটাই হয়েছে এভাবে, তার একটু স্মৃতিচারণ করতেছিল। কেমন স্মৃতিচারণ করতেছিল? সে হচ্ছে বয়স্ক, সাঁওতালদের ভাষায় তাকে বলা হয় মরল, মরল, যাকে আমরা মোরল বলে থাকি। সে হচ্ছে গোত্রপ্রধান। সুতরাং গোত্রপ্রধানের দায়িত্ব কিন্তু অনেক থাকে। কেমন থাকে? গোত্রের যাবতীয় যে আমাদের যেরকম সেনাবাহিনী থাকে না, দেশকে সেফ করার জন্য, প্রতিরক্ষা, মানে আমাদের কিন্তু ডিফেন্স বা সেনাবাহিনী রয়েছে দেশকে সেফ করার জন্য, সার্বভৌমত্বের প্রশ্নে বলেন, দেশকে বাঁচানোর প্রশ্নে বলেন, সেফ করে। ঠিক সেম ভাবে মোরলের কিছু দায়িত্ব থাকে পুরো গোত্রটাকে সেফ করার জন্য, নিরাপদ রাখার জন্য। তার কিছু ইনস্ট্রাকশন সবাই কিন্তু ফলো করে থাকে। তো মোরলের বয়স হয়ে গেছে এক, দ্বিতীয়ত এই সাঁওতালরা যেখানে বসবাস করতেছে সেটার নাম আমি কিন্তু আগে বলেছি প্রাণনগর। প্রাণনগর, সেই প্রাণনগরে তাদের যে ভূমিটা আছে, সেই ভূমিটা যিনি প্রদান করেছেন তাকে বলা হয়ে থাকে মহাজন। মনে রাখবেন, মহাজন। মহাজন কি করে? মহাজন তাদেরকে থাকার জায়গা দিয়েছে, হ্যাঁ, থাকার জায়গা দিয়েছে এবং জমি দিয়েছে। যে জমিটা দিয়েছে, জমিটা অনেকটা তা আমরা যেরকম বর্গা বলি, ঠিক বর্গাও না। এই জমিতে তারা পরিশ্রম করে প্রচুর পারিশ্রমিক মানে পাওয়ার কথা, কিন্তু এই মহাজন তাদেরকে সেই পারিশ্রমিক তাদেরকে প্রদান করেন না। যেটা মহাজন তাদেরকে দেয় সেটা হলো নামমাত্র এক বেলা বা দুবেলা তাদেরকে খাওয়ার মতো করে তাদেরকে ফসল দেয়। ফলে এই দিয়ে তাদের কোনো রকমে যাপিত জীবন তারা চালিয়ে আসছে। তো এরপরে দেখা গেল যেখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, যে গল্পটিতে আরেকটা শব্দ আছে ট্রাক্টর। ট্রাক্টর, এই গল্পে কিন্তু এটা একটা প্রতীকী চরিত্র, ট্রাক্টর, যেটাকে বলা হয়ে থাকে আধুনিকতা ও ধ্বংসের প্রতীক। ট্রাক্টরটা কি? ট্রাক্টর হলো, যেমন বর্তমানে যখন আমরা কোথাও হাল চাষ করে থাকি আমাদের জমিগুলোতে, যেখানে মনে করেন যে 10 জন আমাদের লেবার প্রয়োজন আছে, শ্রমিকের প্রয়োজন, সেখানে কিন্তু ট্রাক্টর একাই কিন্তু কাজটা সমাধান করতে পারতেছে। তাহলে ট্রাক্টর আসার ফলে আমাদের কিন্তু বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হলো এই আধুনিকতার আশীর্বাদ, কিন্তু এটি একই সাথে বেকারত্ব বা ওই আমাদের যে শ্রম যেটা রয়েছে সেটা ধ্বংসের প্রতীক। তো গল্পটিতে এইভাবেই বোঝানো হয়েছে, মহাজন তখন এই ভূমি চাষের জন্য এখন আর এই সাঁওতালদের, এই কপিল দাসদের কিন্তু সে বলতে যাচ্ছে না, সে তখন ট্রাক্টর নিয়ে আসছে নিজেই ভূমি চাষ করার জন্য, এবং সাঁওতালদেরকে, সেই কপিল দাসদেরকে সেই জায়গা থেকে উচ্ছেদের জন্য সে একটা ম্যাপ তৈরি করার চেষ্টা করেছিল, আমরা যেটাকে সার্ভে বলে থাকি, হ্যাঁ, বা আমিন নিয়ে আসছিল, সেই আমিনের মধ্য দিয়ে সার্ভে করে মানে পুরোটা উচ্ছেদ করার চেষ্টা করেছিল। তো যাই হোক, তো এই সবকিছুই তার কানে আসছিল। কার কানে আসছিল? কপিল দাসের কানে আসছিল। কে কোথায় কি করে, মানে কোথায় মহাজন মানে কখন কাকে নিয়ে আসতেছে, কিভাবে জরিপ করতেছে, সবই কোনো না কোনো ভাবে তার কানে আসতেছিল। কিন্তু কপিল দাস কিছুই বলতেছিলেন না। কাকে? মহাজনকে কিছুই বলতেছিলেন না। তার মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছিল। তো যেটা বলছিলাম, ভূমির প্রতি তার কিন্তু প্রচন্ড ভালোবাসা। শুধু তার না, মানে আমি, আপনি, মানে আমরা যে বা যারা যেখানে আছি, আমাদের দেখুন, আমাদের পার্শ্ববর্তী যতগুলো থানা আছে সবগুলো থানাতে দেখবেন বেশিরভাগ মামলা মোকদ্দমা হয় কিন্তু ভূমি নিয়ে। মানুষ কিন্তু 1 ইঞ্চি পরিমাণ ভূমি কিন্তু ছাড়তে চায় না।
এটা নিয়ে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, ভাই বোনের সাথে দ্বন্দ্ব, বাবা ছেলে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী তো আছেই। সুতরাং পারতে মানে কেউ কিন্তু জায়গা ছাড়তে চায় না, যে যেখানে বসবাস করে দীর্ঘদিন ধরে সেই কপিল দাসে কেন ছাড়বে, তাই না? তারা মনে করে তার উত্তরাধিকার সূত্রে তারা এই জায়গাগুলো পেয়েছে। সুতরাং ভূমির প্রতি তাদের এক ধরনের ভালোবাসা রয়েছে। আবার দেখুন সংকটের জায়গাটা দেখুন, এই মহাজনরা চাচ্ছে যে এদের দিয়ে আমি আর উৎপাদন করাবো না, আমার অনেক টাকা সেভ হচ্ছে, সুতরাং আমি যদি ট্রাক্টর সেখানে ব্যবহার করি, সুতরাং এতে করে এক ধরনের সংকট তৈরি হয়েছে। তারপর আপনি দেখুন যে স্মৃতির ভার, দ্বিতীয় স্টেপে রয়েছে স্মৃতির ভার ও বাস্তবতার সংঘাত। স্মৃতির ভারটা কি? কপিল দাসের বয়স হয়েছে, গল্পটি শুরুই করেছেন তিনি স্মৃতিচারণা করে। আমরা যেরকম ছোটবেলাতে ওই আমাদের দাদা দাদি আমাদের যেরকম গল্প বলতো, তার জীবনের গল্প বলতো, শুরু করতো কোনো একটা জায়গা থেকে, সেম ভাবে কপিল দাসও শুরু করেছিলেন, একটা গল্প দিয়ে শুরু করেছিলেন। কেমন গল্প দিয়ে শুরু করেছিলেন? যে তার ছোটবেলাতে এসেছে, সে কি করত, তার একটা কুকুর ছিল, কুকুরটা কালো কুকুর ছিল। একটু খেয়াল করুন, এটা আপনাদের কিন্তু এটা প্রশ্ন কিন্তু আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, যে কালো কুকুর এখানে কি প্রতীকী অর্থ বহন করেছিল, অথবা এখানে কোন প্রাণীটি উল্লেখ আছে এই গল্পটিতে, একটু খেয়াল করবেন। কপিল দাসের মধ্যে এই কুকুরটি তার ছিল নিত্য সঙ্গী। কার? কপিল দাসের নিত্য সঙ্গী। নানান সময়ে সে যখনই কোনো জায়গাতে প্রতিবাদে যেত তখন এই কুকুরটি তাকে হেল্প করতো। ইভেন যখন সে শিকারে যেত তখন কুকুরটি কিন্তু, যখন সে তীর মারত, হ্যাঁ, তখন এই তীর মারার পরে যখন শিকারটি কোনোভাবেই ঘায়েল হতো না, তখন কুকুরটি দৌড়ে গিয়ে তাকে ঘায়েল করে ফেলতো। তো নানাভাবে তাকে সাহায্য করতো কপিল দাসকে কুকুরটি। পরবর্তী কোন একটা শিকারের সময় এই কুকুরটিকে বাঘে খেয়ে ফেলে, হ্যাঁ, এই বাঘে খেয়ে ফেলে। এটা নিয়ে তার বেশ কষ্ট রয়েছে এবং স্মৃতিচারণায় এটা কিন্তু সে বারবার নিয়ে আসার চেষ্টা করে। আমরা দেখলাম যে পরবর্তীতে যখন তার নাতি যারা রয়েছে, নাতিরা তার কাছে গল্প শুনতে যাচ্ছিল, কপিল দাসের কাছে তার জীবনের গল্প শুনতে যাচ্ছিল, তার বীরত্বের গল্প শুনতে যাচ্ছিল, সে একবার কিন্তু সত্য বলতে চেষ্টা করে, আবার সে কিছু কল্পনার আশ্রয় নেয়, কারণ যে নিজের দুর্বলতা বলতে চায় না। সে তখন বলছিল এক বাঘকে ছোটবেলাতে সে কি করছিল, শিকার করতে গিয়েছিল, বাঘের বুক বরাবর কিন্তু লেগেছিল, এই বলে সে আবার থামে। নাতিরা আবার তখন জানতে চায় এরপরে কি হলো, এরপরে কি হলো। তার মাথায় তখন আরেকটা জিনিস কাজ করে একই সাথে। আপনি দেখুন যে মহাজনে এই সময় কেউ বলেছে যে মহাজন তাদেরকে উচ্ছেদ করবে, তখন সে স্মৃতিভ্রম হয়ে যায়, গল্প আর সে টার্ন করতে পারে না, নাতিদের আর গল্প শোনাতে পারে না। তার মাথায় তখন একটাই কাজ করে যে আমরা যাবো কোথায়, এটা আমাদের পূর্বপুরুষের জায়গা, এই জায়গা ছেড়ে, এই ভূমি ছেড়ে, এই ঘর ছেড়ে আমরা কোথায় যাবো, আমাদের যাওয়ার জায়গা কোথায়। সে আর টার্ন করতে পারে না, ওইটা তার মাথার মধ্যে নানাভাবে ঘুরপাক করতে থাকে। তারপরে নাতিরা যখন আবারও তাকে ধাক্কা দিয়ে টনক নড়িয়ে আবার যখন বলে বলো, তখন সে বলতে থাকে যে আমার একটা কুকুর ছিল, তখন খুব শক্তিশালী, সেই বাঘের বুকে আমি তখন তীর মেরেছিলাম, এইভাবে তীরটা লেগেছিল, এই বলে আর বলতে পার। এই সময় দেখা গেল সেই যে মোহন কিসকু বলেছিলাম আপনাদের, সেই যে 4-5টা নাম বলেছিলাম, তো এই তখন তারা কি করলো, যে আলোচনা করতেছিল কোন একটা জায়গাতে, হ্যাঁ, আমরা যেটাকে গোল মিটিং বলে থাকি, সভা বলে থাকি, তখন এখানে সবাই মিলে সন্ধ্যার দিকে তার গল্প করতেছিল। গল্প কি করতেছিল? গল্প করেছিল কিভাবে এই নিজেদের ভূমিকে রক্ষা করা যায়, নিজেদের জায়গাকে রক্ষা করা যায়, নিজেদের ঘরকে রক্ষা করা যায়, এই নিয়ে তারা আলাপ আলোচনা করেছে। কিন্তু এই সবার মধ্যে কিন্তু কপিল দাস মুর্মুকে রাখা হয়নি, যদিও সে তাদের প্রধান মোড়ল, হ্যাঁ, বয়স্ক ব্যক্তি বা নির্দেশক হিসেবে আমরা যেটাই বলি না কেন, তাকে রাখা হয়নি। এ নিয়ে কিন্তু কপিল দাসের একটু মনক্ষুণ্ণ হলেও মানে বিষয়টাকে তিনি আবার ওইভাবে নেননি, কারণ এর আগেই যতবারই মহাজন তাদেরকে হুমকি দিয়েছে নানাভাবে, এবং তারা কিন্তু কেউ না কেউ, যেহেতু কপিল দাস নীরব ছিল এই কারণে তাকে কিন্তু বারবার বলতো, হা মরল, তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। তো এটা তার মাথাতে বারবার ঘুরপাক খাচ্ছিল যে আসলে কি আমি বুড়া হয়ে গেছি, আসলে কি আমি বুড়া হয়ে গেছি। শেষ দিকে যেটা করলো, এদিকে তারা সভা করতেছিল, এখানে সে নাতিদের গল্প শোনাচ্ছিল, তখন আবার তার মনে পড়লো সেই বাঘের কথা। তখন বলল যে এইরকম ছিলা ছিল, এইরকম ধনুক ছিল, এইভাবে তীর, সত্যি সত্যি সে তখন কি করতো, তার পেছন থেকে
কয়েকটা তীর এনে সে দাঁড়িয়ে গেল। তার মধ্যে এক ধরনের শিহরণ কাজ করতে লাগলো যে এইভাবে বাঘ আসছিল, এইভাবে বাঘকে এরকম শিলা থেকে এরকম এরকম মারতে। তখন তার যে নাতিরা ছিল না, তখন তারা বললো কিভাবে কিভাবে, যেইভাবে তারা বললো যে আপনি কিন্তু এই তীরটা লাগাতে পারবেন না, এখন কিন্তু আপনার বয়স নাই, এইভাবে টান দিতে পারবেন না। এবং এই যারা এখানে সভাতে যারা ছিল তারাও তো বললো যে হ্যাঁ তুই পারবি না, তুই পারবি না। তখন সেই কপিল দাসের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা তৈরি হলো। হ্যাঁ, তার মধ্যে এক ধরনের স্পেয়ার তৈরি হলো, তার মধ্যে এক ধরনের দেশপ্রেম তৈরি হলো, মানে মাতৃভূমির প্রতি, তার স্থানের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়ে গেল। একটা স্পিড তার মধ্যে আসলো। এই স্পিডটা এমন যে সে বুড়া হয়ে গেছে, মানে মানুষ বুড়ো হয় কিন্তু মন বুড়ো হয় না, তার মধ্যে এইরকম একটা চেতনা যখন তৈরি হয়ে গেল, তখন সত্যিকার অর্থে সে শিলার ভেতর দিয়ে, অর্থাৎ ধনুক, সে তীরটা সে মানে সেখানে ঢুকাতে প্রবেশ মানে সক্ষম হলো, সবাইকে অবাক করে দেয়। এবং সে সত্যিকার অর্থে সে দাঁড়িয়ে গেল তার স্পিডের কারণে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কি করলো, একটা তীর সে নিক্ষেপ করলো অন্ধকারের মধ্যে, মনে হচ্ছে সে শিকার করতেছে। এই শিকার কাকে? এই শিকারটা মনে হচ্ছে সরাসরি মহাজনকে সে স্বীকার করতেছে, মানে পুরো তার এলাকাকে বাঁচানোর জন্য, তার মাতৃভূমিকে বাঁচানোর জন্য মনে হচ্ছে এই মহাজন শ্রেণীর বিরুদ্ধে তার বিদ্রোহ। এরপরে একের পর এক তার আবার তীর নিল, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তীর মারতেছে। মূলত শেষ দিকে তার মধ্যে যে এক ধরনের স্পেয়ার, তার মধ্যে যে বিদ্রোহ সত্তা তৈরি হয়েছিল, এটি হচ্ছে এই গল্পের মূল প্রাণ। এই স্মৃতির ভারের সাথে বাস্তবতার একটা সংঘাত আমরা কিন্তু সেখানে দেখতে পারলাম। 3 নম্বর স্টেপ হচ্ছে যে আধুনিকতার আগ্রাসন ও সাংস্কৃতিক বিপন্নতা। আপনারা দেখেন যে যত কিছুই হোক না কেন, আজকে আপনি কম্পিউটার আপনি দেখেন, ল্যাপটপ আপনি দেখেন, আগে যেখানে টাইপরাইটারে কাজ করতো ঘন্টার পর ঘন্টা, হ্যাঁ, এখন এই টাইপটাই কিন্তু মুখের ভয়েস দিয়ে খুব দ্রুত আকারে কিন্তু টাইপ করা যায়। তার মানে কি? তার মানে অনেক কাজকে আমাদের সহজ করে দিয়েছে প্রযুক্তিগুলো। তো এই প্রযুক্তির কিন্তু আগ্রাসনও রয়েছে, এবং যে কারণে কিন্তু সাংস্কৃতিক বিপন্নতা আমাদের কিন্তু দেখা যায়। মানুষ এখন আর কাজ করতে চায় না, প্রযুক্তির উপর নির্ভরশীল হচ্ছে, আমরা মোবাইলের উপরে আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি। আমাদের মূল্যবান কিন্তু সময় নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রযুক্তিগুলো। দেখুন আজকে ফেসবুক বলুন, আজকে ইমো বলুন, টুইটার বলুন, ভাইবার বলুন, যাই বলুন না কেন, দেখুন আপনার মূল্যবান সময় কিন্তু এগুলো নিয়ে যাচ্ছে। ফলে আমাদের যে মূল সাংস্কৃতিক যে বিষয়গুলো ছিল, আমাদের সংস্কৃতি যেটা ছিল, সেটার মধ্যে বিপন্নতা দেখা যাচ্ছে। 4 নম্বর স্টেপ হচ্ছে অস্তিত্বের সংকট ও আত্মপরিচয়ের দ্বন্দ্ব। প্রতিটা সাঁওতালি মনে করে যে তার ভূমিটা হচ্ছে তার নিজের, এটা তার আত্মপরিচয়ের জায়গা, এটা তার অস্তিত্বের জায়গা। সুতরাং এই জায়গা ছেড়ে তারা কোথাও যাবে না। মূলত এই জায়গাকে কেন্দ্র করে এই মহাজনের সাথে এই কপিল দাসদের কিন্তু কি হয়, মানে বারংবার কিন্তু দ্বন্দ্ব হতে থাকে। এই দ্বন্দ্বটা সেই কত সাল থেকে, এই দ্বন্দ্বটা শুরু হয় সেই 1855 সাল থেকে দ্বন্দ্বটা কিন্তু শুরু হয়েছিল। এবং এটার পরিণতি আমরা দেখি ওই যে 1850 সালের 30শে জুন, যদিও 30শে জুনটাকে তারা মানে কি বলা হয়ে থাকে, বিদ্রোহী দিবস হিসেবে তারা এটা পালন করে থাকে, মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহী দিবস হিসেবে বা জাতীয় দিবস হিসেবে তারা এটা পালন করে থাকে। তো এই আত্মপরিচয়ের জায়গাকে কি করতে যাচ্ছিলেন, এই দ্বন্দ্বমুখর করতে যাচ্ছিলেন যে এই মহাজনরা। আর সেটা থেকে তারা উত্তরণের জন্য মানে নারী পুরুষ মানে শিশু বৃদ্ধ, মানে শিশু থেকে শুরু করে বৃদ্ধরা সবাই মিলে তখন এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিল কি করতে, এই অস্তিত্বকে টিকিয়ে রাখতে।
বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু সাঁওতালদের আপনি খুঁজে পাবেন না। তাহলে সাঁওতালরা কোথায় থাকে? কেন আজকে এই কপিল দাস মুর্মুই আলোচ্য বিষয় হয়ে উঠলেন বাংলাদেশে সাঁওতালদের প্রতিনিধি হিসেবে? আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কে যেন জানতে পারি, এই কারণে কিন্তু বর্তমানে সংবিধানে কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী একটা চ্যাপ্টার কিন্তু ইনক্লুড করা হয়েছে। আমরা অনেক সময় আমাদের প্রতিবেশীদের খবর রাখতে চাই না, নানা কারণে তাদের ভাষা সম্পর্কে আমরা জানতে চাই না। আপনারা জানেন যে ভারত, নেপাল এবং বাংলাদেশ সহ এই 3 দেশে কিন্তু অনেক সাঁওতাল রয়েছে। এটাও আপনারা হয়তো জেনে থাকবেন যে ভারতে বিশেষ করে মানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে শুরু করে ওই সমস্ত অঞ্চলে কিন্তু উড়িষ্যার, বিহার ওই সমস্ত অঞ্চলে কিন্তু মানে যে সাঁওতাল রয়েছে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠের দিকে অনেক এগিয়ে। তাদের প্রধানতম একটা ভাষাও কিন্তু এখানে মানে সাঁওতালি ভাষা। যদিও মানে সাঁওতালদের 4টা ভাষা রয়েছে, তার মধ্যে প্রধানতম ভাষার নাম হচ্ছে সাঁওতালি ভাষা। নেপালে রয়েছে, বাংলাদেশে রাজশাহীতে আছে, বাংলাদেশের রংপুরে আছে, বাংলাদেশের দিনাজপুরে আছে, আমরা যেগুলোকে মানে উত্তরবঙ্গ বলে থাকি। এই সমস্ত অঞ্চলগুলিতে আমাদের সাঁওতালিরা বসবাস করে থাকে। তো আমি যেটা বলছিলাম যে এখানে দেখুন হর হুপেন। হর হুপেন মানে কি? হর হুপেন মানে হলো যে আমরা যেরকম মানে সাঁওতাল বা সামন্ত বলে থাকি, শব্দটা একটু খেয়াল করবেন। শব্দটা সামন্ত আমরা বলি না, সামন্ত রাজা শব্দটার সাথে কিন্তু আমরা পরিচিত, যদিও আমরা বাংলা অনেক সময় হয়তো নাও করতে পারি। হ্যাঁ, সামন্ত। সামন্ত মানে হচ্ছে সমতল ভূমি। আবার একটু খেয়াল করুন, সামন্ত মানে কি? সামন্ত মানে হচ্ছে সমতল ভূমি। তো এই সামন্ত বা সমতল ভূমির যে জাতিগোষ্ঠী, সেই জাতিগোষ্ঠীর নাম হলো হর হুপেন। তার মানে এই সাঁওতালদের যে জাতিগোষ্ঠীর নাম সেটাকে একত্রে বলা হয়ে থাকে হর হুপেন। আমরা যে গল্পটি পড়তে যাচ্ছি কপিল দাস মুর্মুর শেষ কাজ, এই কপিল দাস যে কিনা সাঁওতালদের প্রতিনিধিত্ব করতেছে তাদের জাতিগোষ্ঠীর নাম হলো হর হুপেন। তো আপনারা জানেন যে বাংলাদেশে তারা উত্তরবঙ্গ থেকে শুরু করে রাজশাহী, হ্যাঁ, এই অঞ্চলগুলোতে তারা বসবাস করছে এবং তাদের যে ভাষাটা, যেটা সম্প্রতি আমাদের সংবিধানে ইনক্লুড হয়েছে, তাদের সম্পর্কে একটা চ্যাপ্টার কিন্তু ইনক্লুড হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কে। তাদের ভাষা আমি বলছি সাঁওতালি ভাষা। টোটালি যে আমরা যে বাংলা ভাষায় কথা বলতেছি বা সিলেটিরা কিংবা চট্টগ্রামের চাটগাঁয় যে ভাষাটা আপনারা দেখুন, চাটগাঁয় ভাষাটা কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু তারা কিন্তু বৃহৎ জনগোষ্ঠী, মানে বিশেষ করে ভাষাভাষী জনগোষ্ঠীর দিক দিয়ে একটা আঞ্চলিক ভাষা কিন্তু অনেক বড় হয়। সিলেটি ভাষায় দেখুন সেম ভাবে সাঁওতালি এই যে ভাষাটা আমরা দেখুন, ভাষার কথা বলছি, এই ভাষাটা কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে, হ্যাঁ, সাউথ এশিয়ার মধ্যে এটি কিন্তু অন্যতম বৃহৎ একটি ভাষা মানে গোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেই ভাষা গোষ্ঠীর নাম হলো অস্ট্রো এশিয়াটিক। নোট করে নিতে পারেন, আপনাদের কাজে আসবে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন কিংবা আপনারা যখন পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, আপনাদের কিন্তু কাজে আসতে পারে। অস্ট্রো এশিয়াটিক, অস্ট্রো এশিয়াটিক, এশিয়াটিক ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত তাদের ভাষা। কোন ভাষা? সাঁওতালি ভাষাটা। ধারণা করা হয়ে থাকে মানে এটা নিয়ে আসলে খুব সুদূর প্রসারী যে মানে গবেষণা হয়েছে বিষয়টি এরকম নয়। তারপরেও কেউ কেউ বলে থাকে মানে পল সিডওয়েলের মতে ধারণা করা হয়েছিল যে 4000 থেকে, কত বলছি, 4000 থেকে 3500 মানে খ্রিস্টপূর্বাব্দে তারা ওই চীন থেকে, কোথায় বলেছি আমি, তারা ওই চীন থেকে উড়িষ্যার যে সমুদ্রের পার রয়েছে বা উপকূল রয়েছে সেখানে তারা প্রথমে বসবাস করা শুরু করে। এর পরবর্তী থেকে তারা এশিয়ার বিভিন্ন জায়গাতে তারা ছড়িয়ে পড়ে সাধারণ জনস্রোতের মধ্য দিয়ে। নর্মালি এরা সমতলে বাস করার চেষ্টা করে, যদিও অন্যান্য উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীরা পাহাড়ে থাকার চিন্তা ভাবনা করে, যেমন খাসিরা, তারপরে চাকমারা, তারা আসলে পর্বত কেন্দ্রিক চিন্তা ভাবনা করে, তারা থাকতে পছন্দ করে। আর এরা সমতলে বসবাস করার চেষ্টা করে সাধারণরা। দেখুন 1855 সালের 30শে জুন, আপনারা একটা নোট করবেন, 30শে জুন, এই 30শে জুন 1850 সালের 30শে জুন তারা কি করেছিল যে ইংরেজ যারা আছে
তারপরে মহাজন যারা আছে, এই মহাজনের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে প্রথম তারা বিদ্রোহ করেছিল। কেন বিদ্রোহ করেছিল? তাদের ভূমির অধিকারের জন্য। তারা যেখানে থাকে সেই ভূমিটা তারা মনে করে যে এটা তাদের ভূমি, দীর্ঘদিন থেকে তারা সেখানে বসবাস করে আসছে। এই ভূমির অধিকারের জন্য এই ইংরেজ যারা আছে, ইংরেজদের কাছ থেকে ইংরেজদের যে কি বলবো, তাদের অত্যাচারের হাত থেকে তারা রক্ষার জন্য ইংরেজরা নানাভাবে কিন্তু তাদেরকে খাটাতো। এই মহাজন শ্রেণীরা নানাভাবে তাদেরকে খাটাতো। হ্যাঁ, তাদেরকে থাকার জায়গা দিয়েছে, খাওয়া দিয়েছে, কিন্তু যেভাবে তাদেরকে দিয়ে ফসল উৎপাদন করতে এবং ফসলে কিন্তু বেশিরভাগই তারা নিয়ে যেত। তারা কিন্তু আসলে 3 বেলা, আমরা যেটাকে বলি 2 বেলা 2 মুঠ, 3 বেলা 3 মুঠ যে খাওয়ার যে ব্যাপারটা, তখন কিন্তু তারা এই খাবারটা তারা পেত না। ফলে তারা সমস্ত দিন ব্যয় করে এই চাষবাসের কাজে, কিন্তু প্রকারান্তরে কিন্তু ইংরেজদের কাছ থেকে, এই মহাজনের কাছ থেকে কিন্তু তারা শুধু খাবারটাই ভালোভাবে পায় না। যে কারণে তারা বেলা শেষে দেখে, হিসাব মিলিয়ে দেখে যে তাদের জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারা মানে শুধু খাওয়াটাই, বস্ত্র নিবারণ তো তখন অন্য বিষয়, খাওয়াটাই তারা ঠিক মতো পাচ্ছে না। ফলে একটা সময় তাদের মধ্যে একটা গণজাগরণ বা রেভলিউশন তাদের মধ্যে দেখা দিল। এবং এটারই একটা প্রক্রিয়া আমরা দেখলাম 1855 সালের 30শে জুন তারা কি করলো, এই মহাজনের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে প্রথম তারা বিদ্রোহ ঘোষণা করলো। পরবর্তীতে এই 30শে জুন যখনই আসে, তখন তারা জাতিগতভাবে 30শে জুন এটা মানে বিদ্রোহ দিবস হিসেবে, মহাজনের বিরুদ্ধে বিদ্রোহ দিবস হিসেবে এটা তারা প্রতিপালন করে থাকে। আমাদের যে এই যে কপিল দাস, আমরা যেটা বলছি কপিল দাস মুর্মু, এই কপিল দাসও কিন্তু এখানে কিন্তু বিদ্রোহের প্রতীক। আমরা পুরো গল্পটি আমরা দেখব। এই 30শে জুন কিন্তু এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু কপিল দাস পুরো সাঁওতালদেরকে সে প্রতিনিধিত্ব করতেছে এবং সে একটা বিদ্রোহের প্রতীক হিসেবে এখানে চলে আসছে। হ্যাঁ, তো এই বিদ্রোহটা, তারও বিদ্রোহ ছিল সেই মহাজনদের বিরুদ্ধে। এবং আমরা দেখি এখানেও 1855 সালের 30শে জুন, যেটা বিদ্রোহ দিবস হিসেবে ঘোষিত হয়ে আসতেছে বা তারা পালন করে আসতেছে, তারাও কিন্তু বিদ্রোহ করেছিলেন একইভাবে মহাজনদের বিরুদ্ধে। ওকে, এখানে 3টি শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, ট্রাক্টর, মানে 3টি আমি কি বলবো শব্দই বলেন, আর 3টি প্রতীকী শব্দই বলেন, ট্রাক্টর, নদী, বন, স্মৃতি। এই 3টি নিয়ে কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন সেখানে কোনো না কোনোভাবে বহু নির্বাচনীতে থাকতে পারে। আবার জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে যে এই গল্পে কোনটি প্রতীকী চিত্র হিসেবে উপস্থাপিত হয়েছে, আপনারা কিন্তু জানা থাকলে আনসার করতে পারেন। ট্রাক্টর, এটাকে বলা হয়ে থাকে আধুনিকতা ধ্বংসের প্রতীক। নদী বন, নদী বন হলো প্রকৃতি ও স্বাধীনতার প্রতীক। নোট করে নেবেন, প্রকৃতি ও স্বাধীনতার প্রতীক, স্বাধীনতার প্রতীক। এরপরে আমরা দেখি স্মৃতি, কপিল দাসের স্মৃতি। এটা হচ্ছে মানে কি বলবো যে ঐতিহ্যের প্রতীক, ঐতিহ্যের প্রতীক। কিসের ঐতিহ্যের প্রতীক? এই কপিল দাস যে মানে এত কিছুর পরেও সে যে তার ঐতিহ্য, তার যে সাঁওতালি যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের প্রতি বারংবার যে ফিরে আসতেছে, এটা এই গল্পে স্পষ্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। গল্পের অনেকগুলো কিন্তু দুর্বল দিক রয়েছে। তার মধ্যে একটি দিক হলো যে আমরা গল্পের যে পরম্পরা যেটাকে বলে থাকি, ধরুন আপনি বিলাসী গল্প আপনি পড়ছেন, কিংবা হৈমন্তী গল্প আপনি পড়ছেন, কিংবা আহ্বান গল্প আপনি পড়ছেন, বাংলা সাহিত্যের সেরা সেরা কালজয়ী কিংবা কালজয়ী নয় এমন গল্প আপনি পড়ছেন। সেগুলো যখন আপনি পড়া শুরু করছেন, গল্পই কিন্তু আপনাকে টেনে নিচ্ছে অনেকটা চুম্বকের মতো করে। কিন্তু এই গল্পটি যখন আপনি পড়বেন, দেখা গেল যে এই গল্পটিকে আপনাকে সেইভাবে টানছে না। তার মানে গল্পের মধ্যে ঠিক সেইভাবে ক্লাইম্যাক্স তৈরি হয়নি, দ্বন্দ্বটা তৈরি হয়নি। মানে কপিল দাস যেভাবে শুরু করেছিলেন যে এই কাহিনীর ঘনঘটা এইভাবে গিয়ে উপরে যাবে, আবার ঘনঘটা তৈরি হবে, আবার শেষে একটা মীমাংসার দিকে যাবে, যেভাবে টান টান উত্তেজনা থাকার কথা, এইভাবে কিন্তু মানে গল্পটা সেভাবে কিন্তু টার্ন করেনি। তো যাই হোক, সর্বোপরি
এই গল্পটিতে যে মেসেজটি তুলে আনার চেষ্টা করেছেন লেখক, সেটা হলো অস্তিত্বের সংকট। কাদের অস্তিত্বের সংকট? এই সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, তাদের ভূমির যে সংকটটা, অস্তিত্বের সংকট যেটা বলা হয়ে থাকে, তাদের ভাষা টিকিয়ে রাখার একটা ব্যাপার এখানে কাজ করছে। তাদের সংস্কৃতিকে আমাদের সামনে তুলে আনার চেষ্টা করেছে। নানাভাবে এই সাংস্কৃতিক যে আগ্রাসন তাদের উপর আসে সেটা তুলে আনার চেষ্টা করতেছে। এরপরে আমরা দেখি যে রাজনৈতিক এবং মহাজন শ্রেণী যারা রয়েছে, এরাও নানাভাবে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রতি নানাভাবে আগ্রাসন চালানোর চেষ্টা করেছে। এই গল্পের মধ্য দিয়ে এই কপিল দাস একটা প্রতীকী চরিত্র হিসেবে এখানে আনা হয়েছে, তাদের প্রতিনিধি হিসেবে, যে শেষের দিকে একটা স্পিড তাদের মধ্যে তার মধ্যে এসেছে, যে তার গোত্রকে বাঁচানোর জন্য, যে তার মাতৃভূমিকে, বিশেষ করে গোত্রীয় মাতৃভূমিকে বাঁচানোর জন্য তার মধ্যে এক ধরনের ইউনিটি, সৎসাহস তার মধ্যে জন্ম নিয়েছে, যেটা আসলে শেষ বয়সেও অনেকে আসার কথা না, কিন্তু তার মধ্যে এসেছে। সর্বোপরি এই সাঁওতালরা আমাদেরই প্রতিবেশী। তাদের যে ভূমিটা রয়েছে, তারা যে জায়গায় বসবাস করছে, তাদের সংস্কৃতি, এরা তো আসলে আমাদেরই প্রতিবেশী। তাদের প্রতি খেয়াল রাখা, কোনোভাবে তাদের প্রতি আগ্রাসন তৈরি না করা, এটা আমাদের যেন নিত্য নৈমিত্তিক দায়িত্ব, এটা আমাদেরই কর্তব্য। এই ছিল আমাদের আজকের ক্লাস। জানেন ক্লাসটি কেমন লেগেছে? যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আপনার সহপাঠীদের সাথে একটি শেয়ার করবেন, প্রিয়জনদের সাথে একটি শেয়ার করবেন, অন্যকে একটি ক্লাসটি দেখার জন্য একটু সুযোগ করে দিবেন। সবশেষে যদি ভালো লেগে থাকে একটু কষ্ট করে লাইক দিবেন, এবং সাবস্ক্রাইব করলে এরকম ক্লাস আপলোড দেওয়ার মতো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। সুতরাং আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ক্লাস নিয়ে। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।